নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা উপন্যাসটি পাঠ করে। একে একে আমি ১৩টি পর্ব আপনাদের শুনিয়েছি। উপন্যাসটিকে আমি ছোট ছোট পর্বে ভাগ করে আপনাদের শোনাচ্ছি, কারণ যাতে আপনাদের সকলের সময় মতন শুনতে সুবিধা হয়। একসঙ্গে বড় একটা পর্ব হলে সকলেরই অসুবিধার সৃষ্টি হবে। আর আপনারা সকলেই জানেন যে আগের পর্বগুলিতে কি কি ঘটনা ঘটেছিল, তবুও আমি সংক্ষেপে একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই। এই উপন্যাসটি একটি গ্রাম্য সমাজের একটি সুন্দর পটচিত্রে লেখা একটি গল্প, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে ৩ বন্ধুর জীবন কাহিনীকে একের পর এক বিভিন্ন ঘাত প্রতিঘাতে বুনেছিলেন। জগদীশ, বনমালী, রাসবিহারী ৩ বন্ধু ছোটবেলায় গ্রামের স্কুলে পড়াশোনা করার সময় ঠিক করেছিল তারা কেউ বিয়ে করবে না এবং বড় হয়ে তারা যা রোজগার করবে তারা সমাজ কল্যাণে সেটা ব্যয় করবে। কিন্তু বাস্তবিক সেটা হয়নি। পরবর্তীকালে প্রত্যেকেই তাদের স্কুল জীবন শেষ করে বিভিন্ন কাজে তারা লিপ্ত হন এবং প্রত্যেকেই বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। তাদের সন্তান সন্ততি নিয়ে নিজেরা সংসার করতে থাকেন। জগদীশ, রাসবিহারী আর বনমালী ৩ জায়গায় ছিটকে যান। বনমালীর একমাত্র মেয়ে ছিল বিজয়া, রাসবিহারীর ছেলে বিলাসবিহারী আর জগদীশের ছেলে ছিল নরেন। সে ডাক্তারি পাশ করেছিল। জগদীশ গ্রামে তার ছেলেকে শিক্ষা দিতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাগ্যের পরিহাসে বনমালীর কাছে অনেক টাকা ধার করে ফেলেছিলেন এবং বনমালী শহরে গিয়ে ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত করেন নিজেকে, ব্রাহ্ম ধর্ম অবলম্বন করেন। রাসবিহারীও তাই। বনমালী ব্যবসা করে অগাধ সম্পত্তি তৈরি করেছিলেন, কিন্তু একসময় হঠাৎই তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি মেয়েকে বলে গেছিলেন যেন জগদীশের প্রতি অত্যাচার করা না হয়, কিন্তু রাসবিহারী বাবু বিজয়াকে বাধ্য করেছিল জগদীশ গ্রামে যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে। বিলাসবিহারী রাসবিহারী বাবুর একমাত্র পুত্র। সে বিজয়ার বকলমে সম্পত্তির দেখভালের দায়িত্ব পুরোটাই নিজের কাঁধে নিয়ে নেয় এবং বিজয়াকে বাধ্য করে তার অভিভাবকত্ব মেনে নেওয়ার জন্য। পরে গ্রামে গিয়ে নরেনের সঙ্গে বিজয়ের আলাপ হয়। তারপর একটু একটু করে নরেনের প্রতি বিজয়া আকৃষ্ট হতে থাকে। সেই আকর্ষণের ঘটনা, ঘাত প্রতিঘাত আপনারা নিশ্চয়ই আগের পর্বগুলোতে শুনেছেন। চলুন শুরু করা যাক ৪র্দশ পর্ব। বিজয়া যখন নরেনকে আবার বহুদিন বাদে পেয়ে তাকে দিয়ে তার এক পরিচিতের ছেলের
জ্বর দেখাবার জন্য অজুহাত করেই তার কাছে নিয়ে আসে এবং নরেন তাকে দেখে খানিকটি চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই সময় গ্রামে ভীষণভাবে ম্যালেরিয়ার প্রকোপও হয়েছিল। বিজয়া যখন ওই পরেশ ছেলেটিকে দেখতে নরেনকে নিয়ে আসে, তখন বিজয়া কহিল, তবে একটু দাঁড়ান, এই পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন, 3-4 দিন জানেন তার না খুব জ্বর, তার মাকে আনতে আমি বলে দিয়েছি। বলিতে বলিতেই পরেশের মা ছেলেকে অগ্রবর্তী করিয়া দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, ছেলের সমস্ত গায়ে ভয়ানক বেদনা বাবু, নারীটা দেখে একটু ওষুধ টষুধ যদি দিতেন। নরেন কহিল, তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, বুঝলে, ওষুধ আমি লিখে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়াই ছেলেকে লইয়া চলিয়া গেল। নরেন বিজয়ার বিস্মিত মুখের পানে চাহিয়া রহিল, তারপর বলিল, এদিকে ভারী বসন্তও হচ্ছে, একটু সাবধানে রাখতে হবে ওকে, বলে দেবেন। বিজয়ার মুখ কালি হইয়া গেল। বসন্ত? বসন্ত হবে কেন? নরেন কহিল, হবে কেন সে আবার কি কথা? সের কি কোনো কারণ আছে নাকি? আজও ভালো বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর দিকে চাইলেই দেখবেন, বুঝতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার বোধহয় বিশেষ আবশ্যকতা নেই। তার অসুখটাও খুব সম্ভব কাল পরশুর মধ্যেই আপনি টের পাবেন। ভয়ে বিজয়ার সর্বাঙ্গ কেমন ঝিমঝিম করিতে লাগিল। সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়ে বসিয়া পড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, আমারও নিশ্চয়ই বসন্ত হবে, তাই না নরেনবাবু? আমারও কাল রাত্রে জানেন একটু জ্বর জ্বর হয়েছিল, আমারও গায়ে না ভয়ানক ব্যথা। নরেন হাসিয়া কহিল, ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে সেটা কি জানেন? সেটা হলো আপনার ভয়। বেশ তো, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কি, আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ সকলেরই তাই হতে হবে তার কোনো মানে আছে নাকি? বিজয়ার চোখ দুটো ছলছল করিয়া আসিল, কহিল, হলেই বা আমাকে আর কে দেখবে বলুন, আমার আর কে আছে? নরেন পুনরায় হাসিয়া কহিল, কেন, দেখবার লোক আপনার অভাব নাকি? অনেক পাবেন, সে ভাবনা আপনার নেই, কিন্তু কিচ্ছু হবে না আপনার, এটুকু আমি বলে দিচ্ছি। বিজয়া হতাশভাবে মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ, না হইলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যি সত্যিই কিন্তু বড্ড জ্বর হয়েছিল, জানেন তো। বিশ্বাস করুন আপনি। তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে একটু দেখতে যাচ্ছিলাম। এখনও আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন না, দেখুন, বলিয়া সে ডান হাতটা বাড়িয়া দিল। নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, শুনুন, আজ আর কিছু খাবেন না, বুঝলেন? চুপ করে শুয়ে থাকুন গে যান, কোনো ভয় নেই, কাল পরশু আমি আবার একবার আসব। ঠিক আছে, আপনার দয়া, বলিয়া বিজয়া চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়ে নরেনের মর্মমূলে বিঁধিল। প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটা তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল, তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়াভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষচিত্তকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল।
পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতায় ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা ৯টার মধ্যে গ্রামে আসিয়া উপস্থিত হইল। বাড়িতে পা দিয়েই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, মায়ের না বড় জ্বর বাবু, জানেন তো, আপনি একবার ওপরে চলুন না। নরেন বিজয়ের ঘরে আসিয়া তখন উপস্থিত হইল। তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটপট করিতেছে। কে একজন প্রৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিহরের কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে, এবং অদূরে চৌকির ওপর পিতাপুত্র রাসবিহারী আর বিলাসবিহারী মুখ ভয়ানক গম্ভীর করিয়া বসিয়া আছেন। উভয়ের কাহারও চিত্ত ডাক্তারের আগমনের আশায় আনন্দে নাচিয়া উঠিল না, তবে না বলিলেও চলে। বিলাসবিহারী ভূমিকার লেশমাত্র না করিয়া সোজা জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি নাকি পরশু এসে বসন্তের ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যে যে হঠাৎ কোনো জবাব দিতে পারা যায় না। কিন্তু প্রশ্ন শুনিয়া বিজয়া রক্তচক্ষু মেলিয়া চাহিল। প্রথমটা সে যেন ঠাওর করিতে পারিল না, তাহার পরে দুই বাহু বাড়াইয়া কহিল, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। নিকটে আর কোনো আসন না থাকায় নরেন তাহার শয্যার একাংশে গিয়েই উপবেশন করিল। চোখের পলকে বিজয়া দুই হাত দিয়ে সজোরে তাহার হাত ছাপিয়া ধরিয়া বলিল, কাল এলে তো আজ আমার এত জ্বরটা হতো না। আমি সমস্ত দিন পথ পানে চেয়েছিলাম। নরেন্দ্র ডাক্তার। তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও থাকে না। কিন্তু অনতি দূরে বসিয়া দুর্ভাগা পিতাপুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, আরে ভয় কি, জ্বর হয়েছে, ও দুদিনেই ভালো হয়ে যাবে, অসুবিধা কি? তাহার হাতখানা বিজয়া একবার বুকের ওপর টানিয়া লইয়া একান্ত করুণ সুরে কহিল, কিন্তু আমি তো ভালো হচ্ছি না। আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না বলে দিলাম। বলো বলো, কথা দাও। তুমি চলে গেলে আমি হয়তো বাঁচব না। জবাব দিতে গিয়ে নরেন মুখ তুলতেই দুজোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত সন্নিকেটে বসে নিঃসংকোচ চিত্তে শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাহ্নে যেমন ক্ষুধিত ব্যাঘ্র চাহিয়া থাকে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মেলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে। নরেন অবাক হইয়া চাহিয়া রহিল। বিজয়ার প্রশ্নের জবাব দেওয়া হইল না। চোখের হিংস্র দৃষ্টি শুধু মানুষ কেন, অনেক জানোয়ার পর্যন্ত বুঝিতে পারে। সুতরাং এই লোকটার যত সোজা মানুষ মনে হোক না কেন, এবং সংসারের অভিজ্ঞতা তাহার যতই অল্প থাকুক না কেন, এই কথাটা সে এক নিমেষে টের পাইল যে ওই চেয়ারে আসীন পিতাপুত্রের চোখের চাহনিতে আর যাই থাকুক না কেন, হৃদয়ের প্রীতি একটুও ছিল না। ইহারা যে তাহার প্রতি প্রসন্ন ছিলেন না তাহা সে জানিত। সেই মাইক্রোস্কোপটা বিজয়াকে দেখাইতে আসিয়া সে নিজের কানেই অনেক কথা শুনিয়া গিয়াছিল, এবং রাসবিহারী চাকরের হাতে সেদিন তাহার দাম পাঠাইয়া দিয়াছিলেন। সেদিনও হিতোপদেশের ছলে বৃদ্ধ কম কটু কথা শোনাননি। কিন্তু সে যখন সত্যি ঠকিয়া যায় নাই, এবং জিনিসটা আজ যখন 200 স্থানে 400 টাকা ঘুরাইয়া আনিতে পারে যাচাই হইয়া গেছে, তখন সেদিক দিয়ে যেন সে এক প্রকার রাগ দেখাবে ভেবে খুব চিন্তা করেছিল, কিন্তু সেটা হইল না। আর এই বসন্তের ভয় দেখাইতে যাওয়া, কিন্তু সে তো ভয় দেখাইতে যাওয়া নয়, বরঞ্চ ঠিক উল্টো এই মিথ্যে কথা প্রচার করা হচ্ছে, কিংবা বিজয়ার মুখেই এটা প্রকাশ পাইয়াছে। তাহা স্থির করিবার পূর্বেই বিলাসবিহারী আর একবার চিৎকার করিয়া উঠিল, ভৃত্য কালীপদ,
বোধ করি নিছক কৌতূহলবশতই পর্দা একটুখানি ফাঁক করিয়া মুখ বাড়াইয়াছিল। বিলাসের চোখ পড়িতেই সে একেবারে হিন্দি গর্জন ছাড়িল। খুব সম্ভব হিন্দি ভাষায় অধিক রাগ প্রকাশ করা যায়। কহিল, এই এই শুয়ার কা বাচ্চা, একটু কুর্সি লাও তো, একটা কুর্সি লাও। ঘরের সকলেই চমকাইয়া উঠিল। কালীপদ শুয়োর কা বাচ্চা এবং লাও শব্দটার অর্থ বুঝিতে পারিল, কিন্তু কুর্সি বস্তুটা যে কি তাহার আন্দাজ করিতে সে পারিল না। ঘরের মধ্যে ঢুকিয়া একবার এদিক ওদিক চাহিয়া মুখ ফিরাইয়া লইল। বৃদ্ধ রাসবিহারী নিজেকে সংবরণ করিয়া বলিলেন, ও ঘর থেকে একটা চেয়ার নিয়ে এসো কালীপদ, বাবুকে একটু বসতে দাও। কালীপদ দ্রুতবেগে প্রস্থান করিলে তিনি ছেলের দিকে ফিরিয়া তাহার শান্ত চোখ দিয়ে তাকে বললেন, ও ঘর থেকে চেয়ার নিয়ে আসছে, তুমি এরকম করো না, এটা তো রোগ হওয়া একজন মানুষের ঘর, এমন করে চিৎকার করো না, বুঝলে বিলাস? টেম্পার লুজ করা কোনো ভদ্রলোকের পক্ষে শোভা পায় না। ছেলে উদ্ধতভাবে জবাব দিল, মানুষেতে টেম্পার লুজ করে না তো কি করবে শুনি? হারামজাদা চাকর, বলা নেই ক নেই এমন একটা অসভ্য লোককে ঘরে এনে ঢোকালো যে ভদ্রমহিলার সম্মান রক্ষা করতে পর্যন্ত জানে না। অকস্মাৎ প্রচণ্ড ধাক্কায় মাতালের যেমন নেশা ছুটিয়া যায়, বিজয়া ঠিক তেমনি জ্বরের আচ্ছন্ন ঘোরটা কাটিয়া উঠিয়া বলিল, কি? তারপর সে নিঃশব্দে নরেনের হাতটা ছাড়িয়া দিয়া দেওয়ালের দিকে মুখ ফিরিয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। কালীপদ তাড়াতাড়ি একখানা চেয়ার আনিয়া রাখিয়া দিল। তারপর নরেন্দ্র বিছানা হইতে উঠিয়া আসিয়া তাহাতে বসিল। রাসবিহারী বিজয়ের মুখের ভাব লক্ষ্য করিতে ত্রুটি করেন নাই। তিনি একটু প্রসন্ন হাস্য করিয়া পুত্রকেই উদ্দেশ্য করিয়া পুনশ্চ বলিলেন, আমি সমস্তই বুঝি বিলাস, এক্ষেত্রে তোমার রাগ হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়, বরঞ্চ খুবই স্বাভাবিক। তবে বোঝো, আমি এটাও মানি, কিন্তু এটা তোমার ভাবা উচিত ছিল যে সবাই ইচ্ছা করে অপরাধ করে না। সকলেই যদি সব রকম রীতিনীতি আচার ব্যবহার জানতো তাহলে ভাবনার আর কি ছিল? সেই জন্য রাগ না করে শান্তভাবে মানুষের দোষ ত্রুটি সংশোধন করে দিতে হয়, বুঝলে? এই দোষ ত্রুটি যে কাহার তা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। বিলাস কহিল, না বাবা, এরকম একটা ব্যবহার আমার যেন একেবারেই সহ্য হয় না। তাছাড়া আমার এ বাড়ির চাকরগুলো হয়েছে এমন হতভাগা, তেমনি এক বজ্জাত। কালই আমি বেটাদের সব দূর করে ছাড়ব। রাসবিহারী আবার একটু হাস্য করিয়া সস্নেহে তিরস্কারের ভঙ্গিতে এবার বোধ করি ঘরের দেওয়ালগুলোকে শোনাইয়া বলিলেন, এর মানে খারাপ হয়ে থাকলে যে কি বলে তার ঠিকানা নেই, বুঝলে? আর শুধু ছেলেকেই বা দোষ দেবো কেন? আমি বুড়ো মানুষ, আমি পর্যন্ত অসুখ শুনে কীরকম যে চঞ্চল হয়ে উঠেছিলুম। বাড়িতেই হলো একজনের বসন্ত, তার ওপর উনি ভয় দেখিয়ে গেলেন। এতক্ষণ পর্যন্ত নরেন্দ্র কোনো কথাই বলে নাই। এইবার সে বাধা দিয়া কহিল, না না, আমি কোনো রকম কিন্তু ভয় দেখিয়ে যাইনি, বুঝলেন? বিলাস মাটিতে একটা পা ঠকিয়া সতেজে কহিল, আলবাত আলবাত আপনি ভয় দেখিয়ে গেছেন, কালীপদ তার সাক্ষী আছে। নরেন কহিল, কালীপদ ভুল শুনেছে। প্রত্যুত্তরে বিলাস আর কোনো কথা বলিতে চাইতেছিল, কিন্তু আর একটা কাণ্ড সে করিয়া বসিয়াছিল। তাহার পিতা তাহাকে থামাইয়া দিয়া বলিলেন,
আহ, কি করো বিলাস? উনি যখন অস্বীকার করছেন, তখন কি কালীপদকে বিশ্বাস করতে হবে আমাদের? নিশ্চয়ই ওনার কথাই সত্যি। তথাপি বিলাস কি যেন বলিবার একটা প্রয়াস করিতেই বৃদ্ধ কটাক্ষে নিষেধ করিতে লাগিলেন। এই সামান্য অসুখেই মাথা হারিও না বিলাস, একটু স্থির হও। মঙ্গলময় জগদীশ্বর যে শুধু আমাদের পরীক্ষা করবার জন্যই বিপদে ফেলেছেন তা তো নয়, তা তিনি সব সময় আছেন মাথার ওপরে। বিপদে পড়লে তোমরা সকলে আগে এই কথাটাই কেন ভুলে যাও বলো তো? আমি এটা ভেবে পাইনি। একটু স্থির থাকিয়া পুনরায় কহিলেন, আর তাই যদি একটা ভুল অসুখের কথা বলেই থাকেন, তাতেই বা কি? কত পাশ করা ভালো ভালো বিচক্ষণ ডাক্তারেরও তো কত ভ্রম হয়। উনি তো ছেলে মানুষ। বলিয়া নরেন্দ্রের প্রতি মুখ তুলিয়া বলিলেন, যাক যাক যাক, জ্বর তাহলে অতি সামান্যই। আপনি তাই তো বলছেন, তাই তো? চিন্তা করবা তাহলে কোনো কারণ নেই তো? আপনার মত তাই? নরেন্দ্র আসিয়া পর্যন্ত অনেক অপমান নীরবে সহ্য করিয়াছিলেন, কিন্তু এইবার একটা বাঁকা জবাব না দিয়ে থাকিতে পারিল না। কহিল, আমার বলার কি আসা যায় বলুন তো? আমার ওপর নির্ভর কেন করছেন, বা নির্ভরই বা করছেন না কেন? যদি তাই হয়, তবে তার চেয়ে বরং ভালো হবে গ্রামের পাশ করা বিচক্ষণ একজন ভালো ডাক্তার নিয়ে আসুন না, তার মতামত নিন, আমাকে নির্ভর করবেন না। কথাটার নিহিত খোঁচা যাই থাক না কেন, এই জবাব দেবার তার অধিকার ছিল, কিন্তু বিলাস একেবারে লাফাইয়া উঠিয়া মারমুখী হইয়া চেঁচাইয়া উঠিল, তুমি কার সঙ্গে কথা বলছো মনে করে ভাবো, বুঝলে? আমি বলে দিচ্ছি কিন্তু, এই ঘর না হয়ে যদি অন্য কোথাও হতো না, তাহলে তুমি দেখতে। এই লোকটা কারণে অকারণে প্রথম থেকেই একটা ঝগড়া বাঁধানোর তুমুল একটা চেষ্টা করছে। নরেন্দ্র তাই দেখে স্তম্ভিত হইয়া গেল। কিন্তু কেন, কিসের জন্য, কোথায় তাহার ব্যবহারের মধ্যে কি অপরাধ ঘটিয়াছে? কিছুই সে স্থির করিতে পারিল না। আসল কারণ হইতেছে যে কোথায় যে ওই লোকটার মনের মধ্যে অন্তর্দাহ হচ্ছে, নরেন্দ্র তাহা আজও জানত না। বিজয়া এখানে আসার সঙ্গে সঙ্গে গ্রামের অনুসন্ধিৎস প্রতিবেশীর দল যখন বিলাসের সহিত তাহার ভবিতব্য সম্বন্ধটা আলোচনা করিয়া সময়ের সদ্ব্যবহার করিত, তখন ভিন্ন গ্রামবাসী এই নবীন বৈজ্ঞানিকের অখণ্ড মনোযোগ ছিল তার পড়াশুনোর দিকে। গ্রামের জনশ্রুতি তাহার কানে পৌঁছাত না। তারপর ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার দিনে যখন কথাটা পাকা হইয়া রাষ্ট্র হইতে লাগিল, তখন সে কলিকাতায় চলিয়া গিয়েছিল। আজ পিতাপুত্রের কথার ভঙ্গিতে মাঝে মাঝে কি যেন একটা অনির্দিষ্ট অস্পষ্ট একটা ব্যথার যেন কথা তার কানে বাজিতেছিল, কিন্তু চিন্তার দ্বারা তাহাকে সুস্পষ্ট করিয়া দেখিবার সময় প্রয়োজন কিছুই তার ছিল না। ঠিক এই সময় বিজয়া এদিকে মুখ ফেরাইল। নরেনের মুখের প্রতি ব্যথিত উৎপীড়িত দুটি চক্ষু ক্ষণকাল নিবদ্ধ করিয়া কহিল, আমি যত দিন বাঁচব আপনার কাছে না আমি কৃতজ্ঞ থাকব, কিন্তু এরা যখন অন্য ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করা স্থির করেছেন, তখন আর আপনি নিরর্থক অপমানিত হবেন না। কিন্তু ফিরে যাবার পথে দয়ালবাবুকে একবার একটু দেখে যাবেন, শুধু এই মিনতি আমার, এটা রাখবেন। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়া সে পুনরায় মুখ ফেরাইয়া রহিল। রাসবিহারী অনেক পূর্বেই আসল ব্যাপারটা বুঝিয়াছিলেন। তিনি তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। তুমি যাকে ডেকে পাঠিয়েছ তাকে অপমান করে কার সাধ্য বলো তো?
তারপর ছেলেকে নানা প্রকার ভৎসনার মধ্যে দিয়ে বারংবার এই কথাটাই প্রচার করিতে লাগিলেন যে অসুখের গুরুত্ব কল্পনা করিয়া উৎকণ্ঠায় বিলাসের হিতাহিত জ্ঞান লোপ পাইয়াছে এবং সঙ্গে সঙ্গে একমাত্র অদ্বিতীয় নিরাকার পরম ব্রহ্মের উদ্দেশ্যে তার আধ্যাত্মিক চেতনাটা যেন অনেকটা বাড়িয়া গিয়াছে। নরেন্দ্র কোনো কথা কহিল না। পিতা এবং পুত্রের নিকট হইতে তত্ত্বকথা অপমানের বোঝা নিঃশব্দে দুই কাঁধে ঝোলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং লাঠি ও ছোট ব্যাগটি হাতে করিয়া তেমনি নীরবে বাহির হইয়া গেল। রাসবিহারী পিছন হইতে ডাকিয়া কহিলেন, নরেন্দ্রবাবু, আপনার সঙ্গে একটা জরুরি কথা আলোচনা করবার আছে আমার। বলিয়া তাড়াতাড়ি উঠিয়া ছেলেকে অপ্রতিদ্বন্দ্বী একমাত্র অদ্বিতীয় রূপে বিজয়ার ঘরের মধ্যে অধিষ্ঠিত করিয়া রাখিয়া দ্রুতবেগে তাহার অনুসরণ করিয়া নিচে নামিয়া গেলেন। নরেন্দ্রকে পাশের একটা ঘরে বসাইয়া তিনি ভূমিকার ছলে বলিলেন, 5 জনের সামনে তোমাকে বাবু বলিয়া যাই বলি, বাবা, এটা কিন্তু ভুল যেও না তুমি, বুঝেছ? তুমি আমাদের সেই জগদীশের ছেলে। বনমালী, জগদীশ দুজনেই স্বর্গীয় হয়েছেন, শুধু আমি পড়ে আছি। কিন্তু আমরা 3 জনে যে কি ছিলাম তা তো তুমি জানো না। কিন্তু সব কিছু তো আর খুলে বলতে পারি না নরেন, আমার বুক যেন ফেটে যেতে চায়। নরেন চুপ করিয়া রহিল। হঠাৎ বিলাসবিহারী আর একদিনের কথাগুলো যেন মনে পড়ায় তিনি বলিয়া উঠিলেন, ওই দরকারি যন্ত্রটা বিক্রি করায় আমি সত্যি তোমার ওপর বড় বিরক্ত হয়েছিলাম নরেন। একটু হাস্য করিয়া বলিলেন, কিন্তু দেখো বাবা, এই বিরক্ত হয়েছিলাম কথাটা কিন্তু বড় রূঢ়। হইনি বলতে পারলেই সাংসারিক জীবনে সাংসারিক মানুষ হিসাবে ভালো হতো। বলতে শুনতে সব কিছুই নিরাপদ। কিন্তু যাক, বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অনেকটা যেন আত্মগতভাবে পুনরায় কহিতে লাগিলেন, আমার দ্বারা যা অসাধ্য তা নিয়ে দুঃখ করা বৃথা। কত লোকের অপ্রিয় হয়ে জানো, কত লোকে গাল দেয়। বন্ধুরা বলেন, বেশ মিথ্যে বলতে যখন আমি কোনো কালেই পারি না। রাসবিহারী কেন বলে এই কথা, তখন তা বলতে আমরা বলি না। কিন্তু একটু ঘুরিয়ে বললে যদি গালমন্দ হতে নিস্তার পাওয়া যায়, তাহলে কেন করো না বলো তো? আমি মনে শুধু এটুকুই ভাবি বাবা, জানো তো, যা ঘটেনি তা বানিয়ে বলা, ঘুরিয়ে বলা যায় কি করে বলো তো? এরা আমার ভালোই চায়, তা আমি বুঝি, কিন্তু সেই মঙ্গলময় আমাকে যে ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন, সে অসাবধানতা বা সেই অসাধ্য সাধন করেই বা আমি কেমন করে চাই থাকি বলো তো? যাক বাবা, নিজের সম্বন্ধে আলোচনা করতে আমি চাই না, কোনোদিন ভালোবাসি না, এতে আমার বড় যেন বিতৃষ্ণা হয়। তবে পাছে তুমি দুঃখ পাও, তাই একটা কথা বলা। এই কথাগুলো বলিয়া উদাস নেত্রে কড়িকাঠের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া চোখ নামাইয়া কহিলেন, আচ্ছা, আর একটা কথা কি জানো তো নরেন, এই সংসারে চিরকাল আমি আছি বটে, চুল পাকিয়াও একেবারে সাদা করিয়া ফেলিলাম, এটা সত্যি। কিন্তু কি করলে, কি বললে যে সুখ সুবিধা মেলে, তা এই পাকা মাথায় এখনো ঢুকলো না। নইলে তোমার প্রতি যে আমি অসন্তুষ্ট হয়েছিলাম, এই কথা মুখের উপর বলে তোমার মনে আজ আমি ক্লেশ দেব কেন বলো তো? নরেন বিনয়ের সহিত বলে, যা সত্য তাই আপনি বলেছেন, এতে দুঃখ পাবার কি আছে আপনার? রাসবিহারী ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, না না, সে কথা নয়, ও কথা বলো না নরেন, কঠোর কথা, মনে বাজে বই কি। শোনো, যে শোনে তার তো বাজে, যে বলে তারও কম বাজে না বাবা। জগদীশ্বর। নরেন আধমুখে চুপ করিয়া রহিল। রাসবিহারী অন্তরের ধর্মোচ্ছ্বাস সংযত করিয়া লইয়া পরে বলিতে লাগিলেন, কিন্তু তারপরে আর চুপ করিয়া থাকিতে পারলাম না, ভাবলাম সে কথাটা বলি। সে অনেক দুঃখেই নিজের অমন
আবশ্যকীয় জিনিস বিক্রি করে দিয়েছে, তার মূল্য যাই হোক না কেন। কিন্তু যখন দেওয়া হয়েছে তখন তো আর ভাবা চলে না, না? দাম দিতেও বিলম্ব করা চলে না। মনে মনে বললাম, আমার বিজয়া মা যখন ইচ্ছে করেছে, তার যখন ইচ্ছে হয়েছে, যতদিন ইচ্ছে টাকা দিই, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিই। সেই বেচারা যখন ওই টাকা দিয়ে বিদেশ যাবে, একটা দিনও দেরি করা আমার কর্তব্য নয়। তার ওপর সে আমার জগদীশের ছেলে। নরেন তখনকার কটু কথাগুলো স্মরণ করিয়া বেদনার সহিত জিজ্ঞাসা করিল, তার কি দাম দেবার ইচ্ছা ছিল না? বৃদ্ধ গম্ভীর হইয়া কহিলেন, না না, সে কথা আমার তো মনে হয় নরেন, কিন্তু তবে কি জানো? না থাক না থাক, ব্যাপারটা কি জানো তো, বলিয়াই মৌন হয়ে রইল। 400 টাকা যাচাই করার কথাটা একবার নরেনের জিভের গোড়ায় এসে পড়েছিল, কিন্তু সেই সঙ্গেই কেমন যেন একটা ক্লেশ বোধও যেন কেমন সংকোচে তাকে আটকিয়ে দিল। রাসবিহারী এইবার দরকারি কথাটা পারিলেন। তিনি লোক চিনিতেন, তাই নরেনের আজকের কথাবার্তা ব্যবহারে তাহার ঘোর সন্দেহ জন্মিয়েছিল। এখনও সে আসল কথাটা বোধহয় জানে না, এবং এই ভেবেই এই সকল অন্যমনস্ক উদাসীন প্রকৃতির মানুষগুলো একেবারে এমন হয় যে তাকে চোখে আঙুল দিয়ে দেখাইয়া না দিলে নিজে হইতে সে অনুসন্ধান করিয়া কোনো কিছু জানিতে চাহি না। তাই তিনি আজকে ভাবলেন, আসল কথাটা বলতেই হবে। কি আসল কথা, যেটা তিনি আলাদা করে নিয়ে এসে জগদীশের ছেলে নরেনকে বলতে চেয়েছিলেন রাসবিহারী বাবু? জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। তবে যাবার আগে সকলের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি শুনতে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আর একটা কথা বলতে ভুলেই গেছিলাম, যারা আগের পর্বগুলো শোনেননি, দয়া করে আগের পর্বগুলো শুনে নেবেন, তাহলে নতুন পর্ব শুনতে বা বুঝতে সুবিধা হবে। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।